আহ, গতদিন আমি বলছিলাম যে আপনাদের আজকের ক্লাসটা হবে অলমোস্ট শেষ ক্লাস, যেটা আমরা ফটোশপ ইলাস্ট্রেটর এরপর থেকে আমরা যেগুলো করব সেগুলো হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করব, তাই না? তো যেহেতু আজকে একেবারে শেষ ক্লাস বলা যায়, যেটা আমি বলতেছি, তো সুতরাং আমি আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক চাই যে এতদিন আপনারা যেগুলো শিখলেন কেমন শিখছেন, কিংবা কতটুকু ভালো আপনারা শিখতে পারছেন, সেটা সম্বন্ধে আমি আগে আপনাদের কাছ থেকে জানতে চাই। আর যেগুলো শিখছেন তার মধ্যে প্রথম প্রথম হয় না, যখন আপনারা প্রত্যেকটা জিনিস শিখতেছেন, অনেক জিনিস একসঙ্গে মাথার মধ্যে আসলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা তালগোল পাকা যায়, ঠিক আছে? তো আপনারা যদি কাজ না করেন, মানে প্র্যাকটিস না করেন, তাহলে এই প্যাচটা কিন্তু প্যাচই থেকে যাবে, এইটা আর ক্লিয়ার হবে না। কিন্তু যদি আপনারা এই জিনিসগুলো প্র্যাকটিস করেন এবং রেগুলার কাজের মধ্যে থাকেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস যে টপিকগুলো আপনারা শিখছেন সেই টপিকগুলো ধীরে ধীরে আপনাদের সামনে খোলসা হয়ে গেছে, কিংবা প্রত্যেকটা জিনিসই আপনারা বুঝতে পারতেছেন, তাই না? তো এরকম পরিস্থিতিতে ফটোশপ ইলাস্ট্রেটর কখনো এটা 3 মাস পরে কেউ মাস্টার হতে পারে না, এটা স্বাভাবিক ব্যাপার। 3 মাসে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর কোনো কিছুতে মাস্টার হওয়া যায় না। কিন্তু 3 মাসে যেটা হয় সেটা হচ্ছে যে কোর্সগুলো সম্বন্ধে কি কাজ করা যায় ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে, কোন টুলস কি ধরনের কাজ করে, কোন কোন কাজের জন্য আপনি ফটোশপ ইউজ করবেন, কোন কাজের জন্য ইলাস্ট্রেটর ইউজ করবেন, কোন কাজটা কিভাবে করলে ভালো হবে, সেইটুক সম্বন্ধে আমি আশা করি যে আপনাদের সম্মুখে একটা ধারণা হয়ে গেছে, যে এখন আপনারা যে কোনো কাজ দেখলে অ্যাটলিস্ট বলতে পারবেন যে হ্যাঁ, এই কাজটা আমি চেষ্টা করলে পারবো। তো প্রথমে আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ক্লাস তো শেষ, এখন কোনো কাজ এমন আছে কিনা যে যেটা আবার দেখাই দিলে ভালো হতো, কিংবা যেটা আরেকবার, যে টুলসগুলো আরেকবার একটু দেখতে পারলে আরেকটু ভালো হতো, এরকম কিছু থাকলে আপনারা বলেন, তাহলে আমি সেই সুযোগটা নেই, আবার আপনাদের সেই টুলসগুলো দেখাই দিই, প্লিজ। ভাইয়া বলবো? জি বলুন আপনি। আমার মনে হয় যে আজকে যদি আমাদের লাস্ট ক্লাস হয় তাহলে ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যা যা করেছি তার মনে হয় একটু একটু করে মানে আমাদের রিভিউ হলে আজকে ক্লাসটা ভালো হতো যদি আমরা নতুন না শিখি আজকে। আপু, ফার্স্ট ক্লাস থেকে লাস্ট ক্লাস পর্যন্ত আপনারা এ পর্যন্ত ফটোশপে এবং ইলাস্ট্রেটরের উপরে 16টা ক্লাস করছেন। 16টা ক্লাসে যদি 40 মিনিট করেও ক্লাস হয়, তাহলেও যে অ্যারাউন্ড আপনারা প্রায় 12 ঘন্টার ক্লাস করছেন। এখন এই 12 ঘন্টার টপিকসকে একই সঙ্গে বোঝানো আসলে সম্ভব না। ভাইয়া মেইন টপিক গুলো যেগুলো মনে হচ্ছে যে আমাদের কাজের জন্য বেশি রিলেভেন্ট হবে সেই জিনিসগুলো যদি হয়, কারণ অনেক কিছু আচ্ছা, দেখা ঠিক যাচ্ছে আছে। অনেক কিছু ভুলে গেছি, আবার যখন আমি করতে যাই না দেখা যায় আপনার ভিডিও গুলো আবার দেখতে হচ্ছে। এই কারণেই বললাম, যেহেতু আপনি বললেন যে কি করলে ভালো হয়, এই কারণে বলছি। আচ্ছা, তাহলে আমি ছোটখাটো একটা সাম্যক ধারণা দিই। বেসিক ব্যাপারটা হচ্ছে ইলাস্ট্রেটরে আমরা কাজ করি হচ্ছে ভেক্টর অবজেক্ট নিয়ে, এবং ভেক্টর অবজেক্টের ভিতরে যেসব অবজেক্ট যেসব অবজেক্ট ইমেজ থাকে, কিংবা যেসব জায়গায় গ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাই, সেসব জায়গায় কিংবা ইমেজ এডিটিং এর প্রয়োজন থাকে, সেসব জায়গাগুলো আমরা ফটোশপ দিয়ে কমপ্লিট করে নিয়ে আসি, ঠিক আছে? যেমন আমি একটা প্রিভিয়াস আমার একটা প্রজেক্ট আমি একটু বের করি। এটা হচ্ছে আমার আগে করা একটা কাজ, এটা একটা কোম্পানির অ্যাড, অ্যাকচুয়ালি ছোট একটা কোম্পানির লিফলেট টাইপের। এইখানে দেখেন টোটাল কাজটাই অলমোস্ট ফটোশপে ইলাস্ট্রেটরে করা। এইখানে এই যে লোগো, এইখানে এই টেক্সট, এগুলো সব, এই যে ডিজাইন, সবগুলো ইলাস্ট্রেটরে করা। কিন্তু যখনই এই ছবির ব্যাপার আসছে, এই ছবিটা কিন্তু ফটোশপে রেডি করা, এবং ছবির সঙ্গে সঙ্গে ছবির ব্যাকগ্রাউন্ডটাও ফটোশপে রেডি করা। কারণ কি, এগুলো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করা হয়েছে, এগুলো তো ইলাস্ট্রেটরে করা সম্ভব না। তো একইভাবে যদি আরো দুই একটা জিনিস আমি দেখাতে যাই, যেমন এইখানে দেখেন, এইখানে সবই 2012 সালের একটা ক্যালেন্ডার আমি এখানে রেডি করছিলাম, পরে এটা আসলে সেভাবে করা হয়নি। এখানে এই যে প্রত্যেকটা
জায়গা দেখেন প্রোডাক্টের জায়গাগুলো ফাঁকা রয়েছে, এইসব জায়গায় প্রোডাক্ট বসবে এবং সেই প্রোডাক্টগুলো অবশ্যই ফটোশপ থেকে রেডি করে নিয়ে আসতে হতো। ঠিক আছে, এখন ফটোশপ থেকে আমরা যদি ফটোশপে টোটাল এবং ফটোশপ থেকে যেসব অংশে অপাসিটি থাকে এইখানে সেসব অংশে, যেমন এই অংশগুলা ফটোশপে অপাসিটি করা আছে, অর্থাৎ এই অংশগুলোতে কোনো অবজেক্ট নেই, ইলাস্ট্রেটরে সেই অংশগুলো সেভাবে আসছে। এবং ইলাস্ট্রেটরে আমরা কি করি, ইলাস্ট্রেটরে আমরা নর্মালি যে কোনো প্রকার ড্রয়িং এবং ভেক্টর অবজেক্ট তৈরি করি, এবং ভেক্টর অবজেক্ট তৈরি করার জন্য এখানে অনেকগুলো টুলস আছে। তার মধ্যে এইখানে যে টুলসগুলো আছে সেটা হচ্ছে যে কোনো একটা বক্স তৈরি করার জন্য, এরপর এখানে রাউন্ডেড টুলস আছে রাউন্ডেড বক্স তৈরি করার জন্য, কিন্তু রাউন্ডেড বক্স এখন আমাদের এত তৈরি করার ঝামেলা নেই, কারণ এরকম একটা বক্স তৈরি করলে এর কর্নারে যেই ইয়েটা আছে সেটা ধরে আমি এটাকে রাউন্ড করতে পারি। ঠিক আছে, যে আমাদের এই কর্নারে এটা ধরে আমরা এটাকে টোটালি রাউন্ড করতে পারি যতদূর সম্ভব। দেখেন যখন রাউন্ড করছি তখন এই আমার কার্সারের কর্নারে দেখা যাচ্ছে যে কতটুকু রাউন্ড করছে, সো আমরা এখান থেকে ধরে এটাকে রাউন্ড করতে পারি এবং নিজের ইচ্ছা মতো এটাকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এখানে ছোট আরেকটা জিনিস আছে, যে আমরা শুধু এই বক্সের এই কর্নারটা রাউন্ড করতে চাচ্ছি, বাকি 3 কর্নার রাউন্ড হবে না, কিংবা এই কর্নার এবং এই কর্নার আমরা রাউন্ড করতে চাচ্ছি, বাকি কর্নারগুলো রাউন্ড করব না। তো সেক্ষেত্রে আমরা কি করব, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই কর্নারগুলো সিলেকশন করে নেব। যে কর্নারটি সিলেক্ট করছি দেখেন সেই কর্নারে শুধু রাউন্ডের বক্সটা আসছে, তাই না, বাকি কর্নারগুলো রাউন্ড আমি করতেছি না। তো যদি এরকম মনে হয় যে একটা কর্নার আমি রাউন্ড করব, কিংবা বিভিন্ন কর্নার আমি বিভিন্ন রকম রাউন্ড করব, তাহলে চাইলে আমরা এরকম প্রত্যেক কর্নার আলাদা 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 করে রাউন্ড করার ব্যবস্থা করতে পারি। তাহলে সেভাবে আমার প্রত্যেকটা কর্নার আলাদা আলাদা রাউন্ড হবে, কোনো কর্নার একটু বড় রাউন্ড হবে, কোনো কর্নার একটু ছোট রাউন্ড হবে। আবার দেখেন এইখানে রাউন্ড কর্নার যেটা আমরা রেডি করতেছি সেটাকেও আবার আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারতেছি, এবং তার সঙ্গে সঙ্গে ইফেক্টের ভিতরে রাউন্ডের একটা অপশন আছে। ঠিক আছে, এইখানে দেখেন এই যে রাউন্ড কর্নার অপশন আছে, সেখান থেকে আমরা 4টা সাইড একসঙ্গে রাউন্ড করতে পারতেছি। তার মানে কি এই টুলসটার মাধ্যমে এইখানে যে টুলসগুলো আছে সেগুলো দিয়ে আমরা ছবি আঁকতেছি, যে পলিগন, ইলিপস টুল, রেক্টেঙ্গেল টুলস, স্টার টুল, প্রত্যেকটা জিনিস তৈরি করতেছি। এবং সাপোজ স্টার টুল দিয়ে স্টার তৈরি করতেছি, তৈরি করার পর যদি আমার মনে হয় যে স্টার টুলের কোনো একটা কর্নার আমার রাউন্ড করতে হবে, তাহলে সেই কর্নারটা রাউন্ড করার জন্য জাস্ট আমরা এটাকে সিলেক্ট করলে দেখেন, যদি আমরা এই অবস্থায়, এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করা আছে, এখন যদি এই কর্নারটা নিয়ে আমি কাজ করি, তাহলে দেখেন এটা ভিতরের রাউন্ডটা কন্ট্রোল করছে, তাই না। আবার এই কর্নার নিয়ে কাজ করি, এটা দেখছেন। কিন্তু যদি আমরা শুধু এই কর্নারটা রাউন্ড করতে চাই, শুধু ওই কর্নারটা রাউন্ড করবো, বাদ বাকি কর্নারগুলো রাউন্ড করবো না, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। তাহলে এইভাবে রাউন্ডগুলো করা সম্ভব। এটা হচ্ছে মানে ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল এখানে 2 ধরনের ব্রাশ আছে, একটা হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, একটা হচ্ছে ব্লক ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুল কাজ করে হচ্ছে সবসময় যে কোনো একটা অবজেক্টের, দেখেন আমরা যখন পেইন্ট ব্রাশ দিয়ে কোনো কিছু ড্র করতেছি তখন এই যে ড্র হচ্ছে, এর সঙ্গে সঙ্গে এর কোনো ফিল নাই, এটা হচ্ছে একটা লাইন হিসাবে কাজ করতেছে। কিন্তু যদি ব্লক ব্রাশ দিয়ে আমরা কোনো কিছু ড্র করি, এটা যদি ব্লক ব্রাশ দিয়ে কোনো কিছু ড্র করি, তাহলে সেটা এটা সরালাম, এইটা দেখেন এইটা ফিল হিসাবে কাজ করতেছে, এইটা লাইন হিসাবে কাজ করতেছে না। তাহলে ব্লক ব্রাশের কাজ কি, পেইন্ট ব্রাশ দিয়ে যখন আমরা কোনো কিছু ড্র করতেছি সেটা থাকতেছে হচ্ছে লাইন হিসাবে, কিন্তু ব্লক ব্রাশ দিয়ে যখন কিছু ড্র করছে সেটা থাকতেছে হচ্ছে ফিল হিসাবে। অ্যাকচুয়ালি ব্লক ব্রাশটা মূলত তৈরি করা হচ্ছে যারা ওয়াকম কিংবা ট্যাবলেট নিয়ে কাজ করেন, কিংবা যারা আর্ট করেন, তাদের জন্য এই ব্রাশটা খুব প্রয়োজন। মনে করেন যে কোনো একটা ড্রেস কিংবা কোনো একটা জায়গায় ছোট একটা অবজেক্ট তৈরি করা হয়েছে,
সাপোজ এই ধরনের ছোট একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। এখন এই অবজেক্টটা একটা ফিল করার দরকার, ঠিক আছে? আমরা যেহেতু সোজা অবজেক্ট তৈরি করছি, সো এটা ইজিলি ফিল দিতে পারতাম, কিন্তু এখানে যদি একটা কার্টুন কিংবা এই জাতীয় অবজেক্ট হয় এবং এটার একটা ফিল দরকার পড়ে, তো সেক্ষেত্রে এই অবজেক্টে দিয়ে আমরা সেটাকে ফিল করতে পারি। এই জন্য মূলত এই ব্লক ব্রাশ টুলটা ইউজ হয়। দেখেন আমি এটাকে টোটালি ফিল করে দিচ্ছি। ফিল করার পর দেখেন এটা টোটাল একটা সলিড জিনিস, এটা কোনো কিন্তু ইয়ে না, অর্থাৎ যতক্ষণই জুড়ে আমি ফিল করছি টোটাল মিলে একটা অবজেক্ট তৈরি হয়েছে। এবং এর ভিতরেও দেখেন ভিতরে কোনো এমনি পাথ মানে পেন টুলস দিয়ে অর্থাৎ ব্রাশ টুলস দিয়ে করলে যেরকম হতো, যে আমি এখানে ব্রাশ টুলস দিয়ে ফিল করতেছি, এখানে টোটাল ব্রাশ টুল দিয়ে ফিল করে দিলাম, কিন্তু যখনই আমি এটাকে ভিতরে যেতাম তখন দেখতাম যে এই ধরনের একটা কিছু তৈরি হয়েছে, তাই না? কিন্তু এটা দেখেন এটা একটু ডিফারেন্ট। তার মানে ব্লক ব্রাশ টুল দিয়ে অ্যাকচুয়ালি কোনো কিছু ফিল করার কাজে ইউজ করা হয়, এবং ব্রাশ টুল যে কোনো কিছু পেন্ট করার কাজে কিংবা লাইন হিসাবে কোনো কিছু ইউজ করার কাজে আমরা ব্রাশ টুলটা ইউজ করি। এরপরে এখানে আরো টুলস আছে, যেমন এই টুলসটা শেপার টুলস। শেপার টুলসের কাজ কি? শেপার টুলস আসলে শেপ নিয়ে কাজ করে। যেমন শেপার টুলস দিয়ে যদি আমি এরকম কিছু একটা আঁকি, সরি, শেপার টুলস নিয়ে এরকম কিছু একটা আঁকলে যেমন 3 কোণা হয়ে যাচ্ছে, আবার 4 কোণা আছে কিছু একটা আঁকলে 4 কোণা হয়ে যাচ্ছে। যারা মনে করেন যে টাচ স্ক্রিনের উপর পেন দিয়ে ড্র করতে চান, তাদের জন্য মূলত শেপার টুলসটা সবচেয়ে বেশি কাজ করে। যে এইখানে 3 কোণা 4 কোণা এই ধরনের কিছু একটা যদি আমরা আঁকতে চাই, তাহলে সেটা ইজিলি তৈরি হয়ে যায়, ঠিক আছে? দেখেন যদি আমি এই ধরনের কিছু একটা তৈরি করতে যাচ্ছি, তাহলে সেটা শেপার টুলে কাজ করতেছে, তার মানে সেভাবে কিছু হয় না। কিন্তু যদি আমরা একটা গোল করতে চাই, দেখেন একটা গোল করতে চাই, একটা রাউন্ড হয়ে গেছে, আমরা একটা 4 কোণা বক্স তৈরি করি, সে একটা 4 কোণা বক্স তৈরি করে দেবে। এটা হচ্ছে শেপার টুলের কাজ। তো নর্মালি আমরা যারা কিবোর্ড এবং মাউস দিয়ে কাজ করি, তাদের জন্য এই টুলটা নট নেসেসারি। তো শেপার টুলের আরো কিছু কাজ আছে, কিন্তু বেসিক কাজ হচ্ছে এইটা। এরপর পেন্সিল টুলস আছে। পেন্সিল টুলস দিয়ে আমরা কোনো কিছু ড্রয়িং করতে পারি। এখানে আরো কিছু টুলস আছে পেন্সিল টুলসের পরে, যেমন স্মুথ টুলস। সাপোজ এই এলাকার যেটা যেটা হয়েছে সেটা থেকে আমরা আরেকটু সুন্দর করে ড্রয়িং করতে চাই, কিংবা এখানে এটাকে আমরা একটু সুন্দর করে করতে চাই, সেক্ষেত্রে ড্রয়িং গুলোকে রিশেপ করার জন্য কিংবা স্মুথ করার জন্য আমরা এই টুলসটা ব্যবহার করতে পারি। এখানে মনে করেন একটু কর্নার হয়ে গেছে, এই জায়গাটাকে আমরা স্মুথ করতে চাই, তাহলে সেটার জন্য এই স্মুথ টুলস ব্যবহার করতে পারি। এরপরে মনে করেন পাথ ইরেজ টুলস আছে, এটা দিয়ে যে কোনো একটা অংশ আমরা ইরেজ করতে পারি, ইরেজ হয়ে গেল। এখন এই যে পাথের এই অংশটা আছে, এই অংশটা আমি ইরেজ করবো, ইরেজ হয়ে গেল, তাই না? এরপরে পাথ জয়েন্ট টুলস। ইরেজ টুল যেমন যে কোনো পাথের অংশকে ইরেজ করে দেয়, জয়েন্ট টুলস হচ্ছে তার উল্টোটা, পাথের একটা অংশ থেকে আরেকটা অংশ জয়েন্ট করে দিবে। ওই এটা একটু চেক করে দেখেন, এটা মনে হচ্ছে ডিস্টার্ব করতে যাচ্ছে, যাক। তো এরপরে যেটা আছে এইখানে, তো এটা তো বললাম যে পাথ জয়েন্ট টুল দুইটা পাথকে জয়েন করে। এরপরে এটা হচ্ছে রোটেট করার জন্য, এবং তার নিচে হচ্ছে রিফ্লেক্ট করার জন্য। এবং রোটেশন এবং রিফ্লেক্ট কখন দরকার পড়ে? যখন আমরা কোনো কিছু তৈরি করতে চাই, অনেক সময় আমাদের জিনিসগুলোকে রোটেট করার প্রয়োজন পড়ে। যেমন আমরা এখানে একটা রেক্টেঙ্গেল আছে, এখন রেক্টেঙ্গেলটাকে আমি রোটেট করব। এখন রোটেট করার জন্য আমরা রোটেট টুলটা ইউজ করতে পারি, কিন্তু রোটেট টুল ইউজ করলে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যে এইটার টোটাল যে জিনিসটা আছে সেই জিনিসটার কেন্দ্রবিন্দু থেকে এটা রোটেশন শুরু করে, তাই না? কিন্তু এই কেন্দ্রবিন্দুটা যদি আমরা অন্য কোনো জায়গায় চাই, অর্থাৎ যেখান থেকে রোটেশন শুরু করবে সেটা যদি আমরা অন্য কোনো প্লেসে চাই, যেমন এই প্লেস থেকে আমি রোটেশন করতে যাচ্ছি, একেবারে রাইট বটম কর্নার থেকে রোটেশন করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব? অল্টার চেপে ধরে সেই কর্নারে একটা ক্লিক করতে হবে,
ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বক্স চলে আসবে যে আমরা কত ডিগ্রি রোটেশন করবো কিংবা প্রিভিউ কেমন হবে সেটা দেখার জন্য। তাহলে আমরা মনে করেন একটা 30 ডিগ্রি রোটেশন করতেছি এবং কপি, দেখেন এই কর্নার থেকে এটা রোটেশন তৈরি হচ্ছে, তাই না? এইভাবে রোটেশন টুল দিয়ে আমরা কাজ করতে পারি। এখন মনে করেন এই টোটাল জিনিসটা একটা রোটেশন তৈরি করছি, এই পাশ থেকে এই চারটা বাদ দিই তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। এই রোটেশন তৈরি করছে, এখন রোটেশন তৈরি করার পর আমার এটাকে রিফ্লেক্ট করার দরকার। এখন রিফ্লেক্ট করার জন্য আমরা এই রিফ্লেক্ট টুলসটা ইউজ করতে পারি এবং একইভাবে ঠিক কোন পজিশন থেকে রিফ্লেক্ট হবে সেইটা দেওয়ার জন্য আমরা জাস্ট অল্টার ধরে রিফ্লেক্ট টুলসে যেখান থেকে ক্লিক করব সেই পজিশনটা ধরে নিয়ে সে দেখেন হরিজন্টালি রিফ্লেকশনের ব্যাপার আছে, ভার্টিক্যালি রিফ্লেকশনের ব্যাপার আছে। যেটা আমরা কি করব প্রিভিউ দেখতে পাচ্ছি, আমরা ভার্টিক্যালি রিফ্লেকশন করলাম এবং কপি, দেখেন সিমিলার জিনিস আরেকটা তৈরি হয়ে গেছে, তাই না? এবং যেহেতু কপি করছি এটা কপি হয়ে আর আলাদা একটা জিনিস তৈরি হয়ে গেছে। যদি কপি না করতাম তাহলে সেম জিনিসটাই রিফ্লেক্ট হতো। তো এইটা আমাদের কখন কাজে লাগবে? এটা মনে করেন যে এই ধরনের একটা কন্টেন্ট আমরা রেডি করছি, লাইক এই কন্টেন্টটা আমি রেডি করছি। এখন রেডি করার পর মনে হচ্ছে জানি এই সেম জিনিস আমার একটু ঘোরায় মানে ঘোরানো অবস্থায় দরকার, ঠিক আছে? বিশেষ করে এই যে নিচে যে সেকশনটা আছে এই সেকশনটা আমি একটু ঘোরাতে চাই। তাহলে এটাকে আমরা আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেখি নিচের সেকশনটা আলাদাভাবে পাওয়া যায় কিনা। পাওয়া যাচ্ছে না, এগেইন আনগ্রুপ। এখানে দেখেন এই নিচের সেকশনটাকে আমরা আলাদা করে পেয়ে গেছি, তাই না? এখন এই যে আলাদা করে পাইছি এই জিনিসটাকে আমরা একটু রোটেট করতে চাই। অ্যাকচুয়ালি এই জিনিসটা রোটেট করলে কিছু বোঝা যাবে না, তারপরে দেখি রোটেশন করি রিফ্লেক্ট করে কি অবস্থা হয়। তো এটা ডাবল ক্লিক করলে এটাকে রিফ্লেক্ট করতে পারি, দেখেন প্রিভিউ হরিজন্টালি ভার্টিক্যালি এইভাবে রিফ্লেক্ট করতে পারি। তো এখন এইভাবে যদি আমরা রিফ্লেক্ট করতে চাই দেন এটি ওকে, এই যে আমরা রিফ্লেক্ট করে দিলাম। তো এইসব ক্ষেত্রে আমরা এই রিফ্লেক্ট টুলটা ইউজ করব। এরপরে এখানে যে টুলসটা আছে সেটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলটা কি ধরনের কাজ করে? স্কেল টুলটা যে কোনো কিছুকে স্কেল করার কাছে কাজ করে, অর্থাৎ বড় কিংবা ছোট করার কাছে। যেমন এই টুলটা দিয়ে আমরা এটাকে যদি বড় করতে চাই, দেখেন বড় হয়ে গেছে। শিফট ধরি, শিফট ধরলে এটা একটা রেশিও অনুযায়ী বড় হবে, কিন্তু শিফট না ধরলে কি হবে? এটা যে কোনো ভাবে আমরা এটাকে বড় ছোট করতে পারবো। তার মানে এই স্কেলিংটা, স্কেল টুলস মূলত এটা স্কেলিং করার কাজে ইউজ হচ্ছে। এখানে স্কেল টুল বাদে শেয়ার টুলস আছে। শেয়ার টুলসটা নরমালি কি কাজ করে? শেয়ার টুলসটা সাপোজ এখানে একটা কথা লেখা আছে, যেটা লেখা আছে সেটাই থাক। এখন এই লেখাটাকে আমি একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছি এবং নরমালি ইটালিক করলে কি হয়, ডান সাইডে লেখাগুলো একটু কাত হয়ে যায়, আমার লেখার মাথাগুলো ডান সাইডে কাত হয়ে যায়, কিন্তু আমি এটা চাচ্ছি লেখার মাথাগুলো একটু বাম সাইডে কাত হয়ে যাবে। দেন আমরা কি করব? দেন আমরা এই শেয়ার টুলসটা ইউজ করতে পারি, শেয়ার টুলস, এবং শিফট ধরে যদি আমরা এটাকে কাট করি তাহলে দেখেন একটু বাম সাইডে কাত হয়ে গেল। এখন একইভাবে আমরা যদি এটাকে একটা কপি করে নিয়ে একটু বাম সাইডে কাট করি, তাই না? হালকা একটা কপি করে নিয়ে এটাকে বাম সাইডে কাট করে দিলাম এবং নিচের যেটা ছিল সেটাকে আমরা একটু আলাদা কালার দিয়ে দিই, দেন ইট উইল লুক সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, এখন দেখেন এটা একটু অন্যরকম মনে হচ্ছে। তাহলে এই শেয়ার টুল দিয়ে আমরা এরকম ভাবে কোনো বক্স, মনে করেন যে এরকম একটা বক্স টানা আছে, সেই বক্সটাকে যদি আমি একটু ডানে বামে কাজ করতে চাই, দেখেন ডাইরেক্ট শেয়ার টুল দিয়ে কত রকম ভাবে কাজ করা যায়। তো এই ধরনের অবজেক্ট তৈরি করার জন্য আমরা শেয়ার টুলটা ইউজ করতে পারি এবং শেয়ার টুল দিয়ে এইভাবে কাজ করে। এবং শেয়ার টুলের পাশাপাশি এখানে আর একটা টুলস আছে রিশেপ টুল, খুব বেশি প্রয়োজন নেই, যে শেপ দরকার পড়বে আমরা নিজেরাই রেডি করে নিতে পারবো। সুতরাং রিশেপ টুলের অ্যাকচুয়ালি দরকার নাই আসলে, কিন্তু তারপরেও এখানে পয়েন্ট তৈরি করার জন্য কিংবা সেই পয়েন্টগুলো নিয়ে পরবর্তীতে কাজ করার জন্য আমরা রিশেপ টুলটা নর্মালি ইউজ করি। যেমন এখানে একটা পয়েন্ট তৈরি করছি, আমি যদি চাই এই পয়েন্টটাকে একটু কি করব, তো সেক্ষেত্রে আমরা রিশেপ টুল ইউজ করতে পারি। অনেক সময় যারা কার্টুন ক্যারেক্টার নিয়ে কাজ করে তখন এই ধরনের রিশেপ টুল ইউজ করে। যেমন মনে করেন যে আমরা ছোট একটা বক্স আঁকছি, বক্স আঁকার পর চাচ্ছি যে এখানে কিছুটা রিশেপ করবো, দেন উই ক্যান ড্র সাম আদার্স লাইন হেয়ার। ঠিক আছে, চারটা আলাদা লাইন তৈরি করলাম এবং তারপরে জাস্ট এটা দিয়ে আমরা এটাকে একটু এই লাইনটাকে একটু সরাই নিচ্ছি, এই লাইনটাকে একটু সরাই নিচ্ছি,
দেখেন রিসেপ্ট টুল দিয়ে টোটালি আলাদা একটা জিনিস তৈরি করবো, কারণ পাথ টুল দিয়ে তৈরি করতে গেলে এটা আমার একটু সময় লাগতে পারতো, রিসেপ্ট টুল দিয়ে এটা একটু তাড়াতাড়ি হয়ে গেল। তো এইসব কাজে রিসেপ্ট টুল আমরা ইউজ করি। এরপরে দেখেন কি আছে, এইখানে আছে হচ্ছে সিজার, ইরেজার, নাইফ। এটা এক এক কাজে ইউজ হয়। যেমন সিজার টুল, নাইফ টুলটা খুব একটা বেশি ইউজ হয়তো আমরা করব না কিংবা করার দরকার পড়বে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা ইয়ে টুলটা ইউজ করতে পারি, যেমন সিজার টুলটা। তো সিজার টুল দিয়ে আমি নর্মালি যে কাজটা করি সেটা হচ্ছে যে, মনে করেন এখন এই যে 4টা পয়েন্ট আছে, একটা বক্সের 4টা পয়েন্ট আছে, এখন আমি শুধু বক্সের এই 3 অংশ চাচ্ছি, এই 3 অংশ চাচ্ছি, এই রেখা এবং এই রেখাটা চাচ্ছি, এবং নিচের এই রেখা এই রেখা এই দুটোকে আলাদা করতে চাচ্ছি। এখন সেক্ষেত্রে অনেক ভাবেই করা যায়, কিন্তু আমার বেটার আইডিয়া হচ্ছে সিজার টুল দিয়ে এখানে জাস্ট কেটে দিতে গেলে এটুকু আলাদা হয়ে গেল। তার মানে সিজার টুল দিয়ে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে যে কোনো পার্ট আছে, পার্ট মানে হচ্ছে আমরা এটাকে একটা ফিল দেই, ঠিক আছে, একটা ফিল পাথ রেডি করা আছে। সিজার টুল দিয়ে এরকম ভাবে আমরা যদি একটা অংশ কেটে নিতে চাই তখন সিজার টুল ইউজ করতে পারি। এখন এই কাটা অংশগুলোকে যদি আমরা আবার জোড়া দিতে চাই, সেক্ষেত্রে কিভাবে জোড়া দিব? জোড়া দেওয়ার জন্য আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে যে, এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো পয়েন্ট যেখানে এখানে আছে, এই দুটো পয়েন্টকে একসঙ্গে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে জয়েন কিংবা কন্ট্রোল জে জয়েন করে দিলাম। এখন দেখেন এটা আবার একটা হয়ে গেছে, আগে যেমন দুটো ছিল দুটো থেকে আবার একটা হয়ে গেছে। এখন যদি এই অংশটা জয়েন দিতে চাই, আবার একই রকম ভাবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন, তখন এটা আবার জয়েন হয়ে গেছে। এখন দেখেন এটা কমপ্লিট এই পর্যন্ত টুস হচ্ছে, তাই না? কিন্তু এরকম ভাবে যদি এরকম ভাবে অনেক অংশ থাকে, এখন আমরা চাচ্ছি যে টোটালি এক ভাগ থেকে আরেক ভাগ পর্যন্ত এটাকে কেটে ফেলবো, তখন নাইফ দিয়ে জাস্ট এরকম ভাবে দেখেন আমি টোটালি কেটে ফেললাম। কেটে ফেলার পরে কাটা হচ্ছে না, পাথের মধ্যে মনে হয় কাটা হয় না। নাইফ টুলস আমি খুব বেশি ইউজ করি না, সেই জন্য এটার সঙ্গে আমি ঠিক হ্যাবিচুয়েট না। হ্যাঁ, এটা এইভাবে কাজ করে। এখন দেখেন এই দুটো আলাদা অংশ তৈরি হয়ে গেছে। তার মানে যে কোনো ফিল আমরা নাইফ টুল দিয়ে কাজ করতে পারি, কিন্তু যদি এটা একটা লাইন হয়, সাপোজ এখানে এরকম একটা লাইন তৈরি করলাম আমি, সেই লাইনকে খুব সম্ভব নাইফ টুল দিয়ে কাটা যায় না। আমি আমার 3D-তে যেটা পাইতেছি, না লাইন টুল, যে কোনো প্রকার লাইনকে নাইফ টুল দিয়ে কাটা যাচ্ছে না। কিন্তু যদি সেটা একটা ফিল হয়, অর্থাৎ সলিড কিছু হয়, যে এটা একটা সলিড কিছু আছে, ফিল আছে, এখন এটাকে যদি আমরা দুই ভাগ করতে চাই, তখন নাইফ টুল দিয়ে আমরা দুই ভাগ করে ফেলবো। এখন দেখেন এই একটা অংশ তৈরি হয়ে গেছে, এই একটা অংশ তৈরি হয়ে গেছে। সো যে কোনো কিছু কাটাকাটি করার জন্য নাইফ টুল ইউজ করতে পারি। এরপরে সিজার টুল, আর ইরেজ টুল হচ্ছে দেখেন তার মানে ডাইরেক্ট ইরেজারের কাজ করতে হচ্ছে ইরেজ টুল, ঠিক আছে। যে কোনো আমরা ড্রয়িং এর ভিতর থেকে মনে করেন কিছু অংশ আমি মুছতে চাচ্ছি, তখন সেই সেই অংশগুলোকে ইরেজ টুল দিয়ে আমরা সুন্দর করে মুছে দিতে পারি। এরপরে যেটা আসি সেটা হচ্ছে যে এখানে যে টুলসটা আছে, সেই টুলসটা সম্বন্ধে আমি অলরেডি বলছি। তারপরে এই টুলসটা আমাদের যে কাজ করে সেটা হচ্ছে, সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল আঁকছি কিংবা যে কোনো কিছু আঁকছি, রেক্টেঙ্গেল আঁকার পর মনে হচ্ছে যে রেক্টেঙ্গেল না, মনে করেন যে কই গেল ভাই, মনে করেন যে এই যে লেখাটা আছে, এর নিচে যে লেখাটা আছে, সেই লেখাটা এমনি কাজ করি। এই লেখাটার কিছু অংশ, অর্থাৎ ডান থেকে বামের যে অংশগুলো আছে সেগুলোকে আমরা একটু কনভার্ট করতে চাই, তাহলে দেখেন যদি আমরা পার্সপেক্টিভ ভাবে এটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে তো এটাকে আমরা ইজিলি ছোট বড় করতে পারি, তাই না? শিফট ধরলে একরকম হবে, অর্থাৎ পারফেক্ট ভাবে ছোট বড় হবে।
আর যদি শিফট না ধরি সেক্ষেত্রে যে কোনোভাবে, অর্থাৎ হরিজন্টালি কিংবা ভার্টিক্যালি যেভাবে ইচ্ছা সেভাবে ছোট বড় করতে পারি, কিন্তু যখনই শিফট ধরবো তখনই এটা প্রপোর্শনালি ছোট বড় হবে, এটা তো সবার জানাই আছে। কিন্তু দেখেন এখানে আরো কিছু আছে, যদি আমরা যে কোনো অবজেক্ট সিলেকশন থাকে তখনই শুধুমাত্র এই টুলসটা দেখা যাবে, কিন্তু যখন অবজেক্ট সিলেকশনটা ছেড়ে দিচ্ছি তখন টুলসটা হারাই গেছে, এবং এই অবস্থায় আমি যতবারই এখানে ক্লিক করি তখন কিন্তু টুলস আসতেছে না। কিন্তু যখনই কোনো একটা অবজেক্ট আমি সিলেক্ট করতেছি দেন এখানে ক্লিক করতেছি তখন দেখেন এই চারটা টুলসের সাহায্যে এই টুলসটা কি কাজ করবে, এইটা যেটা করে সেটা হচ্ছে পার্সপেক্ট ডিস্টর্ট করে, পার্সপেক্টলি ডিস্টর্ট করতেছে, খেয়াল করছেন? এটা পার্সপেক্টলি ডিস্টর্ট করছে, কিন্তু এর উপরে কাজ করতেছে না কি জন্য? কারণ এটা একটা টেক্সট, এটার উপরে কাজ করাতে গেলে এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে নিলাম, এখন দেখি কাজ করে কিনা। ওকে, তার মানে আমরা যদি এই বক্সটার উপরে এই বক্সটা মানে পার্সপেক্টিভ ডিস্টর্ট করতে চাই, হরিজন্টালি যদি পার্সপেক্টিভ ডিস্টর্ট করতে চাই, তাহলে মনে করেন যে এটা দিয়ে আমরা করতে পারি। কই গেলি ভাই? এই যে এটা দিয়ে আমরা শুধু এই অপশন ধরে এটাকে ডিস্টর্ট করতে পারি। এবং মজার ব্যাপার হচ্ছে, সাপোজ এই বক্সটার মধ্যে আমরা পাসপেক্ট ডিস্টর্ট করতে চাই কিন্তু শুধুমাত্র এই অংশটুকু, ঠিক আছে? সো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। এখন পাসপেক্ট ডিস্টর্ট করি, দেখি এটা বাড়ে কিনা। দেখছেন, শুধু এই অংশটুকু পার্সপেক্টিভলি ডিস্টর্ট করতে চাচ্ছি, সুতরাং শুধু ওই অংশের উপরই কাজ করতেছি, অন্য কোনো অংশ কিন্তু ওইখানে কাজ করতেছে না, ঠিক আছে? একইভাবে আমরা যদি চাই যে একটা বক্স আসছিলাম না, এই বক্সে শুধুমাত্র এই পার্টের উপর আমরা পার্সপেক্টলি ডিস্টর্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে শুধু ওই পার্টটাকে আমরা ডিস্টর্ট করতে পারি। দেখছেন, শুধু এই পার্টটা হয়ে গেল ভাই, ছাড়াই দিই, দেখেন শুধু এই পার্টটা, নিচের পার্টটাই ডিস্টর্ট হয়েছে, অন্যান্য অংশগুলো কিন্তু একই রকম আছে। সো আমরা যখন একটা কিছু সিলেকশন করে নিচ্ছি তখন এই তার ইফেক্ট শুধুমাত্র ওইটুকুর উপরেই পড়তেছে, ঠিক আছে? এরপরে এইটা একটা টুলস আছে যেটা আমাদের বেশ কাজে দিবে। এই টুলসটা দিয়ে কি করে, এই টুলসটা দিয়ে মনে করেন যে আমরা একটা রেখা তৈরি করলাম, এই একটা রেখা তৈরি করছে, এবং রেখা তৈরি করার পর মনে হচ্ছে যে এই যে রেখাটা তৈরি করছি, রেখাটার হয়ে গেল স্ট্রোক, এখানে আমরা এটাকে 20 স্ট্রোক দিচ্ছি। এখন স্ট্রোক দেওয়ার পর দেখতেছি যে আমার ডান সাইডে যে স্ট্রোক আছে সেটা একটু মোটা হতে হবে, বাম সাইডে স্ট্রোক আছে সেটা একটু চিকন হবে। তো সেক্ষেত্রে আমরা এই টুলসটা দিয়ে, অর্থাৎ উইথ টুলস দিয়ে সেই উইথটা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। যেমন এখানে ক্লিক করে এখানে চলে আসি, এখানে চলে এসে আমি এই উইথটা ইচ্ছা মতো বাড়ায় দিলাম। আবার একইভাবে আমরা যদি চাই এই স্থানে উইথটা একটু কমাই দেবো, তাহলে এখানে ক্লিক করে দেখছেন আমরা এটাকে কমাতে পারতেছি, আবার এখানে ক্লিক করে আমরা এটাকে বাড়াতে পারতেছি। তার মানে হচ্ছে কোনো একটা রেখা কিংবা বক্স নিয়ে যদি আমরা কাজ করি, যেমন এখানে বক্স নিয়ে কাজ করতেছি, এখন বক্সের দেখি কিছু অংশ আমরা চেঞ্জ করতে চাই, যদি এখন বক্সের এই জায়গার আমরা রেখাটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, কিংবা এই জায়গার রেখাটা আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তাই না? তাহলে দেখেন শুধু ওই অংশের রেখাগুলোকে আমরা চেঞ্জ করে ফেলতে পারছি, এবং সেটা করছি কি দিয়ে? সেটা করছে হচ্ছে এই উইথ টুল দিয়ে। উইথ টুলসের সঙ্গে সঙ্গে এখানে ওয়ার্প টুলস, টুইল, পিকার, ব্লট, এই ধরনের আরো অনেকগুলো টুলস আছে। ব্লট টুলস কি করে? যে কোনো কিছুকে মোটা করে দেয়, তার মানে ভুড়িওয়ালা বানায় দেয়। হ্যাঁ, তো যেমন আমি যদি এটাকে সিলেক্ট করে একটু বট টুলস দিয়ে একটু ভিতরের দিকে এটাকে করতে চাই, দেখেন এটা বাইরের দিকে চলে যাচ্ছে, তাই না? আবার একইভাবে উইল টুল কি করে? যে কোনো কিছুকে ধরে পেঁচায় ফেলতেছে, তাই না? তো এগুলো আমাদের আর্ট করার সময় বিভিন্ন সময় প্রয়োজন পড়বে। যদি আমরা আর্ট করতে যাই তখন এই জিনিসগুলো প্রয়োজন পড়ে। তো এখানে আরো যেগুলো আছে আপনারা নিজেরা চেক করে দেখেন, প্রত্যেকটাই যে কোনো কিছুকে এরকম ডিস্টর্ট করা শুরু করে। এখন ডিস্টর্ট করার জন্য যদি আপনাদের প্র্যাকটিস থাকে এবং আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত ডিস্টর্ট করতে চাচ্ছেন, দেন দিস টুলস আর ভেরি ফাইন। যেমন এটা দিয়ে একটু যদি কাজ করতে চান, ঠিক আছে, বেশ সুন্দর সুন্দর একটা ঢেউ তৈরি হলো, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা স্ট্রেট রেখা ছিল সেটার মধ্যে একটু
একটু গ্যাঞ্জাম তৈরি করলাম, তাই না? একইভাবে এখানে আরো টুলস আছে, যেমন এই যে স্কলার টুলস, এটাও গ্যাঞ্জাম তৈরি করে, কিন্তু এর গ্যাঞ্জামটা একটু অন্য ধরনের। দেখছেন? তার মানে এইখানে যতগুলো টুলস আছে সেগুলো অ্যাকচুয়ালি ডেস্ট্রটের কাজ করতেছে। এখন কোনটা কোন ধরনের ডেস্ট্রট করে সেগুলো আপনারা নিজেরাও চেক করে দেখে নিতে পারবেন। তো আমি এই টোটাল জিনিসটা অফ করতেছি। এরপরে যে টুলস আছে সেইটাকে আমরা মানে সেটাকে আমরা বলতে চাচ্ছি শেপ টুলস। শেপ টুলস আমাদের বলা যায় সবসময় কাজে লাগবে। সবসময় কাজে লাগবে কি জন্য? সাপোজ আমরা এখানে একটা শেপ তৈরি করছি, 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 অনেকগুলো শেপ তৈরি করছি। এখন শেপ টুলস এর কাজ হচ্ছে এর ভিতর থেকে যদি আমরা আমাদের প্রয়োজনীয় শেপটা বের করে নিতে চাই, লাইক কিভাবে তৈরি করা যায়। ওকে, মেক ইট সিম্পল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমরা 11টা বক্স তৈরি করলাম এবং একইভাবে এটাকে 11টা তৈরি করলাম, তাই না? এবং এইখান থেকে আমি একটা পলিগন নিয়ে নিচ্ছি। পলিগন নিয়ে সেই পলিগনকে আমি অ্যাড হয়ে গেছে, এটা আমি এর সঙ্গে অ্যাড করে দিলাম। এখন এই সাইডে বেড়ে গেছে, এই সাইডে একটু কমাই দিলাম এবং নিচের সাইডে আমি একটু অ্যাড করে দিলাম, তাই না? এখন এটা বেশ পলিগনাল একটা ভাব চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এইখান থেকে কি করতে চাচ্ছি, আসলে এইখান থেকে কিছু একটা রেডি করব। এখানে কিন্তু আমি কতগুলো রেখা টানছি, একটা পলিগনাল টানছি, তাই না? এখন যদি আমি চাই যে এখান থেকে কিছু, এখানে দেখেন সব ছোট 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 বক্স বক্স হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে কিছু বক্সকে আমি একত্রিত করতে চাচ্ছি। তো সেখান থেকে যদি আমি কিছু বক্সকে একত্রিত করতে চাই তাহলে শেপ টুল দিয়ে সেই বক্সগুলোকে আমি একত্রিত করতে পারি। সাপোজ নর্মালি আমি যখন এরকম ভাবে ক্লিক করছি তখন সেই বক্সগুলো একত্রিত হয়ে যাচ্ছে, তাই না? তো যদি আমি কোনো বক্সকে মুছতে চাই তাহলে জাস্ট অল্টার চেপে ধরে সেই বক্সকে আমি মুছে ফেলতেছি। একইভাবে আমি যদি এই বাইরের রেখাগুলো মুছতে চাই, ক্লিক করে মুছে ফেলতেছি। এই রেখাগুলোকে মুছতে চাই, তার মানে যখন আমি কোনো কিছু অল্টার চেপে ধরে নিয়ে কাজ করছি তখন সেই অংশগুলো মুছে যাচ্ছে। আবার যখন কোনো কিছু আমি অল্টার কিংবা অন্য কোনো টুলস না ধরে কাজ করতেছি, যেমন এরকম ভাবে আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, তাহলে এইটা দেখেন টোটালি আলাদা একটা সেকশন তৈরি হয়েছে, যেটা হচ্ছে এই সেকশনটা। এই সেকশনটা টোটালি আলাদা একটা তৈরি হয়েছে, তাই না? এই সেকশনটাকে আমি আলাদা করে তৈরি করে ফেলছি। তার মানে শেপ টুলস হচ্ছে আমরা নর্মালি যে কোনো দুইটা শেপের মধ্যে যখন কাজ করি তখন এই পাথফাইন্ডার দিয়ে আমরা শেপগুলোকে কোনোটা ডিভাইড করতে পারি, কোনোটা জয়েন করতে পারি, তাই না? এই ধরনের কাজগুলো তো আমরা হরহামেশাই করে থাকি। কিন্তু শেপ টুলসের মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে অনেক কমপ্লেক্স ড্রয়িং এর ভিতর থেকে নিজেদের পছন্দ মতো ড্রয়িং গুলোকে আমরা বের করে নিয়ে আসতে পারি। সাপোজ এখানে একটা কমপ্লেক্স ড্রয়িং আছে, এরপরে এই একটা আছে, এরকম ভাবে অনেক ইয়ে তৈরি করছি আমি। স্কেটার একটা জিনিস তৈরি হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে এইখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা আমি বের করে নিয়ে আসবো, লাইক শেপ টুল দিয়ে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, একইভাবে এই পাশ থেকে এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, শুধু এই অংশগুলো আমি রাখতে চাচ্ছি এবং তার সঙ্গে শুধু মাঝের অংশটা রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন বাকি যে অংশগুলো আছে এই অংশগুলো আমি চাইলে এখন ডিলিট করে ফেলতে পারি। কিভাবে? অল্টার চেপে ধরে শেপ টুল দিয়ে জাস্ট এই অংশগুলো অফ করে দিচ্ছি, অফ হয়ে গেছে, এইটা অফ করে দিলাম। একইভাবে অল্টার চেপে ধরে এই অংশটা অফ করে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ অফ করে দিলাম এবং এই অংশটা অফ করে দিলাম। এখন দেখেন এইখানে একটা মাথা চলে আসছে, এখানে একটা মাথা চলে আসছে। এখন এই মাথাগুলোকে আমি যদি অ্যাড করতে চাই
কোনো অল্টার ধরার দরকার নেই, জাস্ট এখান থেকে অ্যাড করে দেন, অ্যাড হয়ে গেছে। এখান থেকে এটাকে অ্যাড করে দেন, অ্যাড হয়ে গেছে, তাই না? এইভাবে শেপ টুল দিয়ে আমরা অনেক কমপ্লেক্স ড্রয়িং আমরা শেপ টুল দিয়ে খুব সহজেই করতে পারি। তাহলে দেখেন আমার মনে হয় আমাদের যে জিনিসটা আমাদের চাচ্ছিলাম সেরকম জিনিস তৈরি হয়ে গেছে, তাই না? তো এইটা হচ্ছে শেপ টুলসের কাজ। আপনারা যখন বিশেষ করে লোগো তৈরি করবেন কিংবা কমপ্লেক্স কোনো ডিজাইন তৈরি করবেন তখন এই শেপ টুলস দিয়ে অনেক বেশি বেশি কাজ আপনারা করতে পারবেন, ঠিক আছে? এবং শেপ টুলসের পাশাপাশি এখানে লাইভ প্রিন্ট বাকেট টুলস আছে। লাইভ প্রিন্ট বাকেট যে কাজটা করে সেটা হচ্ছে যে এইখানে দেখেন এখন সবুজ কালারটা আছে, আমি যদি চাই শুধু এই অংশের কালারটা চেঞ্জ করব তাহলে মাউসে অ্যারো কি দিলে আমার এই কালারটা চেঞ্জ হবে। এবং তখন আমি সঙ্গে সঙ্গে এটাকে চেঞ্জ করে এখানে আলাদা আলাদা কালার দিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে এক একটা কালার চেঞ্জ করছি, সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে লাইভ প্রিন্ট প্যাকেট দিয়ে কালার চেঞ্জ করা যায়। তো এরপরে আসছে হচ্ছে ম্যাশ টুল। ম্যাশ টুল দিয়ে নর্মালি যেটা করা যায় সেটা হচ্ছে যে যে কোনো বক্সের ভিতরে একটু ভিন্ন টাইপের কিছু যদি আমরা তৈরি করতে চাই তাহলে সেটা আমরা করতে পারি। যেমন আমি এখানে একটা এই ধরনের কিছু আঁকলাম, কিছু এঁকে জাস্ট এখানে এই পয়েন্টের উপরে একটা একটু ক্লিক করতেছি, তাহলে দেখেন এটা একটা অনেকটা পাতার মতো শেপ হলো, তাই না? তো এটাকে আমরা একটা পাতা বানাতে চাচ্ছি, তো সেই জন্য আমরা এটাকে একটা গোলাপি কালারের পাতা হয় মনে হয় না, আচ্ছা সবুজ কালারের একটা পাতা হলো। এখন পাতার ঠিক মাঝ বরাবর আমরা একটা কালার দিতে যাচ্ছি, সুন্দর একটা কালার, শুধু মাঝখানে অনেকটা গ্রেডিয়ানের মতো কিংবা এই টাইপের কিছু একটা দিতে চাচ্ছি। মাঝখানে না, একটু উপরের দিকে দিই, মনে করেন এই বরাবর আমি একটা আলাদা কালার দিব, পাতার একটা সুন্দর কালার হয়ে গেল, তাই না? এখন চাচ্ছি যে ঠিক এই অঞ্চল দিয়ে একটু আলাদা কালার দিব যাতে মনে হয় যে ওই অংশটা, পাতার ওই অংশটা একটু ডিফারেন্ট হয়েছে কিংবা কালার একটু চেঞ্জ হয়েছে, তাই না? এইসব কাজের জন্য আমরা এই ম্যাশ টুলটা ইউজ করতে পারি। এবং সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে ম্যাশ টুল দিয়ে অনেক 3D ড্রয়িং করা যায়। আমি এর আগে একটা ইউটিউব ভিডিও দেখছিলাম যেখানে টোটাল একটা কলসি তৈরি করতেছে ম্যাশ টুল দিয়ে। তো সেগুলো অনেক ধৈর্যের কাজ এবং অনেক সময় নিয়ে কাজ করতে হয়। তো যেহেতু আমার হাতে অত সময় নেই, সুতরাং আমি জাস্ট আপনাদের সিম্পলিস্ট ওয়েতে এই জিনিসটা দেখালাম। এছাড়া ম্যাশ টুল দিয়ে আরো অনেক ধরনের কাজ করা যায়। সাপোজ আপনারা যে কোনো একটা ড্রয়িং করতেছেন, সেই ড্রয়িং এর পুতুলের একটা চোখ আঁকছেন এবং সেই চোখটার ভিতরে একটু ভিন্ন কালার, মানে একটু ওই যে মণি থাকে না চোখের ভিতরে, সেই মণির মতো ছোট্ট একটা পয়েন্টে কালার করতে চাচ্ছেন, তো সেই জন্য ম্যাশ টুল দিয়ে সেই পয়েন্টে আপনারা কালার করতে পারেন। দেখেন এটা পুরোটা কালার হয়ে গেল, তাই না? তো সেসব ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় ক্লিক করে কালারটাকে জাস্ট কমপ্লিট করার জন্য, মানে কালারটাকে যাতে শুধু ওইটুক জায়গা বাদে অন্য কোনো জায়গা না ছড়ায় সেজন্য চারিপাশে একটা বাউন্ডারি দিলাম। বাউন্ডারি দেওয়ার পর শুধু ওই জায়গার কালার আমি একটু সাদা করে দিচ্ছি, ঠিক আছে? এখন দেখেন শুধু ওই স্থানটুকুর কালার চেঞ্জ হয়েছে এবং আশপাশের সমস্ত স্থানে কালার কিন্তু অন্যরকম আছে। এই ধরনের কাজগুলা এর আগে আমি দেখাইছিলাম যে একটা অন্য কোনো ক্লাসে হয়তো। সরি, আমার আঁকা খুব একটা বেশি ভালো না, বলা যায় একেবারে যাচ্ছে তাই। সো এই অংশটা একটু করে না, উপরে উঠাই দিই। আচ্ছা, এটা মনে করেন যে একটা আপেল, যদি এটা কোনো ক্রমে আপেল বলবে না কেউ, তারপর মনে করেন যে এটা একটা আপেল। এখন যদি আচ্ছা যখন
বাড়াতে সুবিধা আছে, তখন এটাকে একটু স্মুথ করি। ঠিক আছে, এখন মনে করেন যে এই আপেলের কিছু কিছু জায়গায় আমি হালকা কালার করতে চাচ্ছি, সেক্ষেত্রে ম্যাশ টুল দিয়ে আমরা কালার করতে পারি। এখানে ম্যাশ টুল দিয়ে যখন আমরা করতেছি তখন দেখেন এই যে পয়েন্টগুলো আসতেছে, এই পয়েন্টগুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো আবার করতে পারি, মডিফাই করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এই অংশের এই যে অংশটা আছে, এই অংশের কালারটা একটু চেঞ্জ হবে, একটু চেঞ্জ করে দিলাম। এই মাঝের যে অংশটা আছে সেই অংশের কালারটা একটু চেঞ্জ হবে। এখন এই চেঞ্জটা একটু আলাদাভাবে হবে, শুধু ওইভাবে একবার সোজা পথে হবে তাহলে কেমনে হয়, এরকম একটু আলাদা পথে হলো। এখানে আমরা এটা চেঞ্জ একটু আলাদা পথে করতে চাই, মানে একটু আলাদা রকম করতে চাই, তাহলে আমরা এই যে পাত আছে, আমরা পাত টুল দেখছিলাম, পাত টুল দিয়ে এটাকে একটু অন্যরকম করতে পারতেছি, চাইলে এখান থেকে কালারটাকে একটু অন্যরকম করতে পারতেছি, তাই না? তো এরকম কাজগুলোর জন্য আমরা ম্যাশ টুল ইউজ করব। আমি আমার মতো ড্রয়িং করছি, আপনারা সুন্দর ড্রয়িং গুলো করেন। এটা হচ্ছে ম্যাশ টুলের কাজ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ব্লেন্ড টুলস। এটা হচ্ছে ব্লেন্ড টুলস। ব্লেন্ড টুলস দিয়ে আমরা কি করতে পারি সেটা আপনাদের আগে আমি দেখাইছিলাম, কিন্তু দেখেন ছোট একটা উদাহরণ আপনাদের সামনে দিই ব্লেন্ড টুলস দিয়ে অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করা যায়। অনেক ভালো ভালো কাজ করা যায় ব্লেন্ড টুলস দিয়ে। যেমন মনে করেন আচ্ছা, এটা এখানে আসবে না, উনি ওইভাবে আসেন না। তো এটাকে আমি এখানে দেখতেছি, এইখানে দেখেন কপি ইমেজ ইলাস্ট্রেটর, আমি এটা কিন্তু পেস্ট করি, জাস্ট এটা অফ। এখানে দেখেন নিচে এখানে একটা ইমেজ তৈরি আছে, তাই না? এখন এই ইমেজটাকে যদি আমি নিজে তৈরি করতে চাই তাহলে কি করব? তাহলে কিন্তু কাজ করা খুব সহজ। যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে ছোট একটা রাউন্ড তৈরি করছি, যে রাউন্ডটা আমরা একটা কালার দিচ্ছি, সরি ফিল কালার দিচ্ছি, এবং সেখানে একটা গ্রেডিয়েন্ট দিচ্ছি। যদি আমরা গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে বেটার হচ্ছে গ্রেডিয়েন্ট নিয়ে আসি, গ্রেডিয়েন্ট। তো এখানে মনে হচ্ছে বেটার কোনো গ্রেডিয়েন্ট নাই। তো যদি আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আসতে চাই সেক্ষেত্রে গ্রেডিয়েন্টে গিয়ে গ্রেডিয়েন্ট লোড করি। আচ্ছা, গ্রেডিয়েন্ট লোড করার জন্য অবশ্যই আমাদের সোয়াচে যেতে হবে, ঠিক আছে? সোয়াচে দেখেন অ্যাকচুয়ালি কোনো গ্রেডিয়েন্ট নেই। আমরা যদি গ্রেডিয়েন্ট অ্যাড করতে চাই কিংবা ওপেন করতে চাই তাহলে দেখেন এখানে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট, এবং এখান থেকে মনে করেন মেটাল। সো আমরা এটাকে এই টাইপের একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে? এবং আমরা ঠিক এই বরাবর এসে এটাকে একটু বড় করতেছি, সাপোজ এই টাইপ, এবং এটাকে একটু ভিন্ন রকম। এখন এই দুটোকে ধরে আমি জাস্ট ব্লেন্ড করতেছি, এবং স্পেসিফিক স্টেপ, স্পেসিফিক ডিস্টেন্স, স্পেসিফিক স্টেপস, এবং স্টেপ দিয়ে হচ্ছে 200। ওকে, এরপরে যেটা করতেছি সেটা হচ্ছে ব্লেন্ড মেক। এখন দেখেন এইটা এইরকম একটা জিনিস তৈরি হয়েছে। এখন তৈরি হওয়ার পরে আমরা তো এটা সোজা পাইছি, কিন্তু এখানে জিনিসটা হচ্ছে আঁকা বাঁকা, তাই না? আমার মনে হয় বেটার এটাকে আরেকটু সুন্দর কোনো গ্রেডিয়েন্ট দেওয়া, না হলে জিনিসটা ভালো লাগতেছে না। তো সেই জন্য আমরা যেটা তৈরি করতে পারি সেটা হচ্ছে যে আমরা সোয়াচে চলে যাই, সোয়াচে গিয়ে ওপেন সোয়াচ লাইব্রেরি, আদার লাইব্রেরি, সেখান থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট তুলে নিয়ে আসি। ওয়ার্ক ক্যারেক্টার্স গ্রেডিয়েন্ট ফ্লুইড, হলো কি কিছু হয়নি আসলে। সো আমি যেটা করব, ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট ফ্লুইড, আমি এই ফাইলটাকেই নামাই নিলাম। এখন নামাই নেওয়ার পরে দেখেন আচ্ছা, এখানে দেখেন আমি অনেকগুলো গ্রেডিয়েন্ট পাইছি, তাই না? তো সুতরাং এখান থেকে যে গ্রেডিয়েন্ট আমার প্রয়োজন সেই গ্রেডিয়েন্টটা নিয়ে যাই,
নিয়ে গিয়ে সেটা নিয়ে গিয়ে কাজ করি। এই 3টা গ্রেডিয়েন্ট আমার পছন্দ হয়েছে, সো এই 3টাকে আমি এখানে নিয়ে আসলাম এবং এটাকে অ্যালাইন করি যাতে কাছাকাছি থাকে। এরপরে এইখানে আমি চাচ্ছি যে এটা এই গ্রেডিয়েন্ট হবে এবং এইখানে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা আমি চাচ্ছি এটা এই গ্রেডিয়েন্ট হবে। তাহলে দেখেন এটা মোটামুটি একটা ভালো জিনিস দাঁড়াচ্ছে, তাই না? এখন আমি টোটাল মিলে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটাকে একটু জিগজ্যাগ করব। জেস্টার ট্রান্সফর্ম, জিগজ্যাগ, প্রিভিউ, স্মুথ, সাইজ একটু বড় করি। দেখেন কিছুটা আলাদা তৈরি হয়েছে, তাই না? যদিও মনে হচ্ছে জানি একটু এপাশ ওপাশ হয়ে গেছে, বাট কিছুটা আলাদা তৈরি হয়েছে। যদি আমরা এটাকে একটু অন্যরকম রাখতে চাই, সাপোজ এইখানে যেটা আছে সেটা থাকলো এরকম ভাবে। আমরা যদি এই জিনিসটাই তৈরি করতে চাই সেক্ষেত্রে এখানে একটা নর্মাল পাথ তৈরি করি। এটা একটা পাথ হয়ে গেল ভাই। হ্যাঁ, এখানে একটা পাথ তৈরি হয়েছে যেটা একটা ব্ল্যাক রেখা আছে। এখন সেই রেখাটাকে আগে ইফেক্ট দিয়ে নিই, কারণ ওইটার উপর জিগজ্যাগ ইফেক্ট দিলে সেটা আমার একটু ঝামেলা তৈরি করতেছে। সেই জন্য আমরা রেখাটাকে জিগজ্যাগ ইফেক্ট দিই, স্মুথ, এবং এইটা দেখেন বেশ সুন্দর একটা জিগজ্যাগ তৈরি হয়েছে। ওকে, এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা একটা কপি করে নিয়ে এইটাকে ধরে আমি রেখার উপরে পাতায় দিই। এবং এটা কিভাবে পাতাতে হয় এটা আমরা আগে দেখছিলাম যে কিভাবে পাতাতে হয়। এডিট না, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। সরি, এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে আমার এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে। এখন যেটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলাম, সো এই রেখাটা এখন এই বরাবর আছে, তাই না? এখন আমি এটাকে রিপ্লেস স্পাইন করে দিই। আগে কিন্তু এরকম ভাবে ছিল না। এখন দেখেন এইটা এই জিনিসটা তৈরি হয়েছে, তাই না? এখন যদি আমি এখান থেকে এটার কালার একটু চেঞ্জ করে দিতে চাই, লাইক গ্রেডিয়েন্ট কই, এই গ্রেডিয়েন্ট এইখানে যে টাইপ গ্রেডিয়েন্ট আছে সেই গ্রেডিয়েন্টটাকে আমি রেডিয়াল করে দিই, তাহলে দেখেন জিনিসটা অন্যরকম হয়ে যাচ্ছে। এবং রেডিয়ালটার সঙ্গে সঙ্গে যদি গ্রেডিয়েন্টটাকে চেঞ্জ করি তাহলে জিনিসটা অন্যরকম হয়ে যায়। সো এইভাবে আমরা যখন এই জিনিসগুলো নিয়ে কাজ করব, তখন আমরা চাইলে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা এখানে রেডি করতে পারি, ঠিক আছে? এখন যদি চাই যে এটাকে ঘুরাই দিই কিংবা সে ধরনের কিছু করতে চাই, দেন ইট অলসো পসিবল। তো যাই হোক, এগুলো হচ্ছে ব্লেন্ডিং কাজ, এবং ব্লেন্ডিং এর সঙ্গে সঙ্গে ছোট আরেকটা ব্লেন্ড আপনারা দেখে থাকবেন, যেটা এই একটা ছোট ব্লেন্ড। এটাকে আমি একটা পাথ দিলাম, এটাকে একটু ব্যাকা করলাম, তারপর এটাকে ধরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু রিফ্লেক্ট করি, এটাকে রিফ্লেক্ট এবং জাস্ট ডাবল ক্লিক এবং এটাকে প্রিভিউ দেখতেছি, কপি করলাম, তাহলে আমার এই দুটো জিনিস দাঁড়ালো। এখন এই দুটো জিনিসকে মিলে আমি কি করতেছি, এইখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে এই 3টা অ্যাড করে দিচ্ছি এবং এই দুটোকে ফেলে দিচ্ছি, অল্টার চেপে ধরে এই দুটোকে ফেলে দিচ্ছি, তাহলে আমার এই জিনিসটা দাঁড়ালো, তাই না? এখন আমি যদি চাই যে এই 4টা পয়েন্ট ধরে একটু স্মুথ করব, সামথিং লাইক দ্যাট, তাহলে দেখেন এটা মোটামুটি একটা হার্ট শেপ তৈরি হলো। যদি এই হার্ট আমার পছন্দ হয়নি, বাট কাজ চলবে। এবং এই হার্ট শেপের মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এই যে স্পাইন যেটা আছে, এই স্পাইনটার এই কর্নারে যেটা আছে সেটাকে একটু ছোট করে দিই। ছোট করে দিলে হার্ট শেপ একটু বেটার দেখা যাবে, সেই জন্য অ্যাকচুয়ালি এটাকে ছোট করে দিয়ে এইটার সঙ্গে অ্যাড করে নিয়ে আমি ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। এখন দেখেন এটা সুন্দর একটা হার্ট শেপ তৈরি হয়ে গেছে, তাই না? হার্ট শেপ তৈরি হয়ে যাওয়ার পর আই উইল ডু সামথিং আলাদা কিছু তৈরি করতে চাচ্ছি। সো এখান থেকে একটু টুইকিং করি কিংবা রাখেন। এখন দেখেন এইখানে টোটাল আলাদা একটা ইফেক্ট তৈরি হয়েছে, তাই না? তো এইটাকে আমরা একটু সাইজ আর একটু বাড়াতে পারি। বাড়ালেই রাফিন যেটা করছে সেটার সাইজ একটু বাড়বে, ডিটেলসটা একটু বাড়াতে পারি, স্মুথটা একটু রেডি করতে পারি, তাই না? তাহলে এইভাবে যদি আমরা জিনিসগুলোকে
আরেকটু মজা করতে চাই এই জিনিসগুলো নিয়ে, তো সেক্ষেত্রে উই ক্যান ডু দ্যাট। এটা মনে হচ্ছে এখন হচ্ছে অনেকটা কি ফার টাইপের কিছু একটা, লোম কিংবা পালক টাইপের কিছু একটা, তাই না? আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো দেখে থাকি। এই ধরনের কাজগুলো আমরা ব্লেন্ডিং এর মাধ্যমে করতে পারতেছি। এছাড়া এখানে আরো যে টুলস গুলো আছে সেই টুলস গুলো বেশিরভাগ সময় আমরা হয়তো কাজ করব না, কিন্তু বেসিক টুলস হচ্ছে আমাদের হচ্ছে এখানে পাথ তৈরি করা। যে কোনো পাথ তৈরি করার সময় বেশিরভাগ সময় এই টুলসটা প্রয়োজন পড়বে। যদি আমরা কার্টুন ড্রয়িং করি কিংবা অন্য যে কোনো কাজ করতে যাই, ইভেন যে কোনো একটা ছবি কিংবা অন্য কিছু ট্রেসিং করতে যাই, সেক্ষেত্রে পাথ টুলসের প্রয়োজন পড়বে। এবং তার পাশাপাশি আরো যে টুলস গুলো আছে, আমি মোটামুটি একটা ওভারভিউ দিছি। সেই ওভারভিউ বাদে অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো তো আপনারা দেখছেনই আগে। তা বাদে এখানে আরো কিছু কাজ আছে, যেমন অ্যাপিয়ারেন্স নিয়ে এর আগে আমরা কাজ করছিলাম। অ্যাপিয়ারেন্স দিয়ে যে কোনো একটা ছোট জিনিসকে আমরা সুন্দর অ্যাপিয়ারেন্স রেডি করতে পারি। যেমন এইখানে আমরা যদি অ্যাপিয়ারেন্স ইউজ করতে চাই, সাপোজ এখানে আমার একটা ব্ল্যাক আছে, স্ট্রোক আছে, এর সঙ্গে সঙ্গে আমি আরো কিছু স্ট্রোক দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এখানে আরো দুইটা স্ট্রোক অ্যাড করতে পারি। যেমন এটা হচ্ছে যে স্ট্রোকটা উপরে আছে সেটা উপরে থাকবে, তো নিচের স্ট্রোক আমি এটা 20 পিক্সেল দিলাম। তার উপরে যে স্ট্রোক আছে সেটাকে আমি 10 পিক্সেল দিতে চাচ্ছি, লাইক 10। তার উপরে যেটা আছে সেটা হচ্ছে 4 পিক্সেল। এখন এই স্ট্রোকটা আমি একটু আলাদা কালার দিতে পাচ্ছি, পরে এই স্ট্রোকটাকে আরেকটু আলাদা কালার দিই যাতে আলাদাভাবে বোঝা যায়, এবং নিচের যে স্ট্রোক আছে সেটা যথেষ্ট বোঝা যাচ্ছে। তারপরে যদি আমি চাই এটাকে আলাদা কালার দিতে পারি, সেক্ষেত্রে দেখেন অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা এই জিনিসগুলোকে কাজ করতে পারতেছি, যে একটা ছোট্ট বক্সে আমরা এই ধরনের আলাদা আলাদা ইফেক্ট দিতে পারতেছি। এছাড়া আমরা দেখছিলাম যে কি করে তৈরি করা যায়, কি বলে, কি করে ব্রাশ কিংবা প্যাটার্ন তৈরি করা যায়। তো এটাকে আমরা অফ করি, এটাকে একটা সলিড কালার করলাম। এখন সলিড কালার করার পরে এটাকে আমরা 4টা ভাগে ভাগ করি, তাই না? এখন টোটাল জিনিসটা এটা হলো, এটাকে আমরা ঠিক মিডল বরাবর ভাগ করে দিতে চাচ্ছি। আর ভাগ করার জন্য জাস্ট এই টুল দিয়ে একটা করে ক্লিক করলে এটা ভাগ হয়ে গেল। এখন 4টা আলাদা অংশ তৈরি হয়ে গেছে। এবং একই সঙ্গে অল্টার ধরে এগুলোকে অফ করে দিই, এগুলো আমার দরকার নাই, হয়ে গেল। সো চলে গেল। এখন দেখেন এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। সো এই 4টা অংশকে আমি আলাদা আলাদা কালার দিই। যেমন এই কালার একটা, আরো কালার গেল, এই কালার একটা দিলাম, এখানে এটা একটা কালার দিলাম, এবং এখানে এটা আরেকটা কালার দিলাম। ঠিক আছে? এখন এই 4টা অংশকে আমি যদি এই টুল দিয়ে ধরি, সেক্ষেত্রে এইটাকে একসঙ্গে একটু ছোট করে দিলাম। এখন এই টোটাল জিনিসটাকে আমি সোয়াচ হিসাবে ইউজ করতে চাই, এবং যদি সোয়াচ হিসাবে টোটাল জিনিসটাকে ইউজ করতে চাই, বেটার হবে এটাকে একটু আলাদা করে রাখো, যাতে সোয়াচ করতে আমার একটু ভিন্ন রকম মনে হয়। প্যাটার্ন তৈরি করার জন্য তাহলে এরকম ভাবে কালার সেটিং করার পরে আমরা অবজেক্টে যাব, অবজেক্টে গিয়ে প্যাটার্ন, তাই না? প্যাটার্ন মেক ক্লিক করলে দেখবেন যে এই ধরনের একটা অপশন চলে আসছে, যে প্যাটার্নটা আমরা কিভাবে তৈরি করবো। এখন চাইলে আমরা উইথ, হাইট এবং অন্যান্য কিছু যা আছে আমরা গ্রিডগুলো সেভাবে চেঞ্জ করতে পারি। তো এইটা বেটার, এইভাবে গ্রিড রাখলে সবচেয়ে ভালো হবে। এবং যদি আমরা এটাকে হাইট অনুযায়ী একটু কমাতে চাই, দেখেন আমি একটু কমাচ্ছি যাতে দেখতে এটা ইভেন মনে হয় সব দিকে। ডিস্টেন্স গুলো যেন সমান থাকে আমি সেটা চাচ্ছি, একটু বেশি কম হয়ে গেছে, সো মেক ইট 2.6, আরো বেশি কমে গেল, সো এটাকে আমার বাড়াতে হবে 2.7, না 2.7 এ বেশি হচ্ছে 6.8। এই পাশে আবার এটা অনেক কমে গেছে, 4। সাপোজিটলি যদি আমরা এটাই রেডি করতে চাই যে না এটাই ঠিক আছে, এইভাবে আমরা প্যাটার্ন তৈরি করবো, সেক্ষেত্রে জাস্ট ডান করলে দেখবেন যে এটা প্যাটার্নে চলে আসছে।
তাই না? আমরা এরকম জাস্ট এরকম একটা কিছু নিয়ে প্যাটার্ন তৈরি করতেছিলাম এবং এটা দেখেন প্যাটার্নে চলে আসছে। সো এখন যদি আমরা চাই যে কোনো একটা কিছু তৈরি করব এবং সেটাকে আমরা এই প্যাটার্ন দিয়ে সিলেক্ট করব, দেন এটা ক্লিক করলেই সেটা প্যাটার্নের মধ্যে চলে আসছে। এরকম আরো অনেক প্যাটার্ন আমরা নিজেরা তৈরি করতে পারি। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে, কিছু প্যাটার্ন আমরা ইন্টারনেট থেকেও নামাতে পারি। তো এইভাবে আমরা প্যাটার্ন রেডি করতে পারি। প্যাটার্নের পরে এখানে আরো কিছু জিনিস আমরা শিখছিলাম, যেমন ব্রাশ, কি করে নতুন নতুন ব্রাশ তৈরি করা যায়। যে কোনো কিছু আমরা ব্রাশে অ্যাড করতে পারি, যেমন এই যে রেক্টেঙ্গেল একটা বক্স আঁকলাম, সরি এটা প্যাটার্নে দেওয়ার দরকার নেই, এটাকে আমি ফুল সলিড করি, সোয়াচ ফুল সলিড একটা বক্স। এখন এর ভিতরে আমি একটু আলাদা টাইপের একটা বক্স দিচ্ছি এবং এর বাইরে একটা আলাদা টাইপের বক্স দিচ্ছি, যেটা হচ্ছে সাদা, ব্লু। ঠিক আছে, এই যে তিনটা বক্স দিলাম আমরা, এখন তিনটা বক্সকে আমরা একটা ব্রাশ হিসেবে ইউজ করতে চাই। লাইক আমরা দেখতে চাই কি ধরনের ব্রাশ এটা তৈরি করা যায়। তো এই তিনটা বক্সে সিলেক্ট করে এখানে ব্রাশ আছে, সেই ব্রাশের মধ্যে আমি ছাড়তেছি, ছাড়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে বলতেছি যে কি ধরনের ব্রাশ তৈরি করব। ঠিক আছে, তো এখন যদি আমরা এটাকে স্ক্যাটার ব্রাশ হিসেবে দিতে চাই তাহলে স্ক্যাটার ব্রাশ হিসেবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি। তো আমরা এখানে রোটেশন রিলেটিভ টু পাথ দিলাম এবং এখানে যেগুলো আছে থাক সেরকম। ওকে, দেখেন এখন যদি আমরা একটা সার্কেল তৈরি করি এবং সেই সার্কেলটা ব্রাশ সবসময় ফিল হয়, মানে ফিল না, স্ট্রোকে ইউজ করা হয়। যদি আমরা স্ট্রোকে এই ব্রাশটাকে ইউজ করি, দেখেন এই ধরনের একটা জিনিস তৈরি হচ্ছে। যদি এই জিনিসটা আমাদের আসলে পাওয়া মানে চাহিদা ছিল না, কিন্তু আমরা এটাকে ব্রাশ হিসাবে, বাইরের বর্ডারের ব্রাশ হিসাবে এটাকে দিতে পারি, তাই না? তো জাস্ট এটাকে এইভাবে দেখুন, এটা থাকুক। এই ব্রাশটাকে অন্যরকম অন্য কোনো ব্রাশ হিসেবে দেওয়া যায় কিনা, যেমন আর্ট ব্রাশ। ওকে, আর্ট ব্রাশ দিলে এটা হচ্ছে স্কেচ টু ফিট, স্ট্রোক লেন্থ, স্কেচ স্কেল প্রপোর্শনেটলি, এই ধরনের কিছু অপশন আছে। সো আর্ট ব্রাশও হবে না, প্যাটার্ন ব্রাশে আসলে কাজ না, এটা স্ক্যাটার ব্রাশের কাজ মূলত খুব সম্ভব। রোটেশন রিলেটিভ টু পাথ, স্পেসিং। আচ্ছা যাও, আমরা খুব ছোট্ট একটা জিনিসের উদাহরণ দিই, যেমন এইখানে এই ছোট একটা জিনিস তৈরি করলাম, মাঝে মধ্যে এরকম জিনিস তৈরি করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, ফুল সলিড একটা কিছু, এইটাকে আমি একটা পাথ হিসেবে দিতে চাচ্ছি এবং সেটা একটা আর্ট ব্রাশ হিসেবে পাথ হিসেবে দিয়ে দিলাম। দিয়ে দিলাম, ওকে। এখন এটাকে যদি আমরা পাথ হিসেবে ইউজ করতে চাই, সাপোজ দেখছেন এটা এটা অনেক সময় যারা ওই বিভিন্ন ধরনের কার্টুন কিংবা এই জাতীয় ড্রয়িং করেন কিংবা ছোট ছোট ড্রয়িং করার জন্য এই ধরনের অনেক কিছু প্রয়োজন পড়ে, তাই না? তো সেসব ক্ষেত্রে এই ধরনের লাইন যদি আমরা দিতে চাই কিংবা ব্রাশ হিসাবে এখানে দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট কম হয়। এখানে আরো কিছু ব্রাশ আছে যেগুলো দিয়ে, এটাকে আমরা বলি ক্যালিগ্রাফিক ব্রাশ। যেমন ক্যালিগ্রাফিক ব্রাশ দিয়ে আমরা কোনো কিছু ড্র করতে পারি, যেমন সাপোজ এখানে আমি লিখতে চাই, তখন এই ক্যালিগ্রাফিক ব্রাশ দিয়ে লিখলে দেখেন ক্যালিগ্রাফিক ব্রাশ মানে হচ্ছে যে এটা এই লেখাটার মধ্যে কিছু অংশ ছোট এবং মানে কিছু অংশ চিকন এবং কিছু অংশ মোটা হচ্ছে। এটা আসলে আমার রেখাটা কোন বরাবর যাচ্ছে সেই বরাবর সেটার উপরে বেস করে কিছু অংশ ছোট এবং কিছু অংশ চিকন এবং কিছু অংশ মোটা হচ্ছে। এরকম আরো কিছু ব্রাশ আছে, যদি আমরা এখান থেকে স্ট্রোক বাড়াই দিই সেক্ষেত্রে এটাকে মনে হয় আর একটু বেটার বোঝা যাবে। লাইক দেখছেন এখানে সব জায়গায় স্ট্রেংথ সেম না, তো এটাকে আমরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। এটা ছিল হচ্ছে ব্রাশের কাজ। এছাড়াও আরো কিছু এখানে ছোট ছোট কাজ আছে, যেমন টেক্সটের উপর আমরা বিভিন্ন ধরনের কাজ করছি। আমরা সার্কেল পথে টেক্সট ইউজ করছি, যেমন যদি এই সার্কেল পথে আমরা যে কোনো টেক্সট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, যে কোনো সার্কেলে এই টেক্সটে ক্লিক করে টেক্সটের এখানে যে টাইপ অন পাথ টুল, এটা দিয়ে যে কোনো সার্কেলের উপর আমরা টেক্সটটা ইউজ করতে পারবো।
যেমন দেখেন যখন ক্লিক করছি তখন অটোমেটিকলি একটা টেক্সট চলে আসছে। এখন যদি আমরা নতুন কোনো টেক্সট লেখা শুরু করি তাহলে এটা এভাবে পাথের উপরে আসবে এবং এটাকে আমরা নিজেদের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, যেমন এইখানে এই যে দুইটা পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট যদি আমরা আকৃষ করি সেক্ষেত্রে টেক্সটটা কোথা থেকে শুরু হবে কোথা গিয়ে শেষ হবে সেটা এইখান থেকে কন্ট্রোল করা যায়। যেমন এটা হচ্ছে টেক্সটের এন্ডিং পয়েন্ট এবং এটা হচ্ছে টেক্সটের স্টার্টিং পয়েন্ট। তো যদি আমরা চাই যে এন্ডিং পয়েন্টটা এই সাইডে থাকবে, স্টার্টিং পয়েন্টটা এই সাইডে থাকবে, তাহলে দেখেন এন্ডিং পয়েন্টটা এখানে চলে আসলে স্টার্টিং পয়েন্টটা আমি এখানে দিচ্ছি এবং এটাকে যদি মিডল অ্যালাইন করি তাহলে এই দেখুন উপরে একটা টেক্সট তৈরি হয়ে গেছে। সো এইভাবে আমরা লেখাগুলোকে সাজাতে পারি, তাই না? এছাড়াও আরো অনেকভাবে লেখা সাজানোর কাজ করা হয়। সবসময় যে সার্কেল অনুযায়ী লেখা তৈরি হবে এরকম না। কিছু কিছু সময় আমরা মাঝে মধ্যে কোনো একটা নির্দিষ্ট পাথের উপরে লেখা লিখতে চাই। সাপোজ মনে করেন যে এই ধরনের একটা পাথের উপরে যদি আমরা লেখা লিখতে চাই সেক্ষেত্রে একই ব্যাপার যে আমরা পাথ সিলেক্ট করব, এখান থেকে টাইপ অন এ পাথ টুল দিয়ে ক্লিক করলে সেই পাথ বরাবর আমরা যে কোনো জিনিস লিখতে পারবো। এটা জাস্ট একটা স্যাম্পল হিসেবে আসছে। সো আমরা এই লেখাটা অবশ্যই চেঞ্জ করতে পারি এবং পরবর্তীকালে যদি আমরা এই পাথকে মডিফাই করতে চাই তখন সেটাকেও মডিফাই করতে পারি, তাই না? তাহলে এইভাবে আমরা পাথটাকে যদি মডিফাই করতে চাই করতে পারি এবং পাথ এইভাবে মডিফাই করলে তার সঙ্গে সঙ্গে লেখার যে ডিরেকশনটা আছে এবং অন্যান্য কিছু আছে সেগুলো অ্যাকচুয়ালি মডিফাই হয়ে যাবে। তো এছাড়া টেক্সটগুলোকে আমরা বিভিন্নভাবে আরো অনেক কিছু ইউজ করতে পারি। যেমন এরকম একটা সার্কেল রাখলাম এবং তার মধ্যে আমরা একটা টেক্সট দিতে চাই CIRCLE সার্কেল হয়ে গেল এবং এটাকে এখান থেকে আমরা অল ক্যাপিটাল করে দিচ্ছি এবং আমি একটু ফন্ট চেঞ্জ করি। সাপোজ এই ফন্ট, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এখানে তিনটা লেখা লিখি আর সার্কেল। এখন এই এই তিনটা কথা আমরা এই সার্কেলের মধ্যে বিভিন্নভাবে সাজাতে চাচ্ছি। যেমন আমি এখান থেকে কতগুলা এই সার্কেলটাকে কিছু ভাগ করে নিই যার মধ্যে টেক্সটগুলোকে আমরা সেইভাবে দিতে চাচ্ছি। তাহলে এখানে দেখেন এই যে সার্কেলটা আছে এটাকে আমি তিনটা আলাদা ভাগে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে। যেমন এই যে শেপ দিয়ে, সরি ডিভাইড না, ইউনাইট না, ডিভাইড। ডিভাইড করলে দেখেন এখানে জাস্ট আনগ্রুপ করি তাহলে আমার তিনটা সেকশন তৈরি হচ্ছে। একটা সেকশন আমি একটু আলাদা কালার দিই তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই একটা সেকশন এবং এই একটা সেকশন, অনেকটা পেপসি পেপসি হয়েছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এইখানে যে তিনটা টেক্সট আছে, যেমন এই রাউন্ড টেক্সট আছে এবং সার্কেল টেক্সট আছে এবং এখানে আরেকটা টেক্সট আছে, এই তিনটা টেক্সটকে আমি এই তিনটা জায়গায় বসাতে চাচ্ছি। তাহলে কি করব, প্রথমে হচ্ছে এই বক্স, এই বক্সের উপর আমরা কি দেবো, এই রাউন্ড কথাটা লিখতে চাচ্ছি। সো এই বক্স এবং রাউন্ড এটা একসঙ্গে সিলেক্ট করে জাস্ট গো টু অবজেক্ট এবং শেপ, ইনভলভ ডিস্টেন্স, মেক ইট ওয়ার্ক, ঠিক আছে। জাস্ট সরি, টেক্সট ওয়ার্ক মেক হলো
এখান থেকে না, অ্যাকচুয়ালি আমার এখান থেকেই করতে হবে। এই যে এনভেলপ ডেস্টর্ট এবং ম্যাশ, এভাবে। সো ম্যাশ দিয়ে কাজ হবে না। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এনভেলপ ডেস্টর্ট মেক উইথ ওয়ার্ক, মেক উইথ টপ অবজেক্ট। তো যদি এরকম হয় তাহলে এই টপ অবজেক্টটা আমি উপরে উঠাই দিই, দেখি এটা হয় কিনা। তো এখন টপ অবজেক্টটা উপরে উঠাই দিচ্ছি এবং টপ অবজেক্ট হচ্ছে এইটা, নিচে হচ্ছে আমার টেক্সট। সুতরাং এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মেক উইথ টপ অবজেক্ট। ঠিক আছে, দেখেন এইটা এইভাবে রাউন্ড হয়ে গেছে। এরপরে সার্কেল একইভাবে আমি আসি, সেক্ষেত্রে মেক উইথ টপ অবজেক্ট এবং নিচে টেক্সট। এখানে আমার যেখানে ডিস্টার্ব হচ্ছিল সেটা হচ্ছে যে সবসময় যেই অনুযায়ী আমরা এটাকে ব্লেন্ড করতে চাচ্ছি কিংবা যেই শেপ অনুযায়ী আমরা এটাকে কাজ করতে চাচ্ছি সেই শেপটাকে উপরে রাখতে হবে এবং ইনভলভ ডিস্টার্ব মেক উইথ টপ অবজেক্ট। তার মানে যেহেতু টেক্সটটা আমার নিচে আছে এবং শেপটা উপরে আছে, সেহেতু শেপ অনুযায়ী এটা হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এইভাবে আমরা যে কোনো টেক্সটকে যে কোনো শেপে টেক্সটকে চেঞ্জ করতে পারি। তবে এটা করার সময় একটু চিন্তা করবেন যে শেপগুলো যেন মোটামুটি হরিজন্টাল বরাবর থাকে, কারণ যদি এটা ভার্টিক্যাল বরাবর থাকে তাহলে এটা অন্য কোনোভাবে অ্যাপ্লাই হবে এবং তখন আপনাদের কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য ট্রাই মেক ইট ভার্টিক্যাল, হরিজন্টাল, মোটামুটি একটা অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইনে থাকলে বেটার হয়। যেমন যদি এইরকম একটা শেপ তৈরি হয়, সাপোজ দ্যাটস এ শেপ, এই দুটো প্রান্তকে আমি এক করে দিতে চাচ্ছি এবং এই দুটো প্রান্তকে এক করে দেওয়ার জন্য কিছুক্ষণ আগে বলতেছিলাম দুটো প্রান্ত সিলেক্ট করে কন্ট্রোল জে, দেখেন এই দুটো এখন এক হয়ে গেছে, তাই না? কিংবা ওই যে জয়েন আছে, সেই জয়েনটা হচ্ছে কন্ট্রোল জে দিলে জয়েন হয়। এখন যদি এই বরাবর আমরা কোনো যে সার্কেল কথাটা লেখা আছে, সার্কেল কথাটাকে আমি যদি ওই বরাবর আনতে চাই তাহলে কি করতে হবে? ওই বাইরে আসি, এই যে সার্কেল কথাটা লেখা আছে এটা যদি আমরা এইটার সঙ্গে এখন দিতে চাই, এটাকে উপরে নিয়ে আসবো এবং সার্কেল বরাবর যখন আমরা এটাকে এনভেলপ ডিস্টার্ব করতে যাচ্ছি মেক উইথ টপ অবজেক্ট, দেখেন এটা কিন্তু একটা অন্যরকম জিনিস তৈরি হয়েছে। এরকম জিনিস তো আমরা চাচ্ছিলাম না, আমরা চাচ্ছিলাম যে এটা ভার্টিক্যালি যাবে, তাই না? তো যদি এটাকে আমার ভার্টিক্যালি নিতে হয় তাহলে বেটার এটাকে একটু হরিজেন্টালি নিতে, তাহলে বেটার এটাকে একটু হরিজেন্টালি করে নিয়ে আসা, প্রয়োজনে হরিজেন্টালি করে নিয়ে তারপরে এটাকে আমরা এইভাবে করে নিয়ে প্রয়োজনে আমরা এটাকে আবার একটু ঘুরাই দেব। হ্যাঁ, ঘুরাই দিলে এটা সেভাবে ঘুরেই থাকবে। কিন্তু প্রথম অবস্থায় যে কোনো শেপের সঙ্গে যখন আমি টেক্সটটাকে যে টেক্সট বরাবর শেপটাকে নিতে চাই, বেটার এটাকে মোটামুটি হরিজেন্টাল হিসাবে রেডি করা এবং তারপরে এটাকে প্রয়োজনে যে কোনোভাবে আমরা এটাকে ঘোরাতে পারি কিংবা অন্য কোনো কাজ করতে পারি যেটা আমাদের প্রয়োজন পড়ে। এখানে আরো কিছু কাজ আছে যেগুলো আমার এখন মনে পড়ছে না কিংবা যেগুলো দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে? তো সেই কাজগুলো আপনারা নিজেরা একটু দেখে নিন। কিন্তু বেসিক যে কাজগুলো আসলে ইলাস্ট্রেটরে আমরা করছি সেগুলো মোটামুটি হচ্ছে এগুলোই। এর বাইরে খুব একটা কাজ আমরা করি নাই, কিছু কাজ করছি। যেমন এই যে ইফেক্টের ভিতরে কিছু কাজ আছে। তো ইফেক্টের কথা যখন আসবে তখন এখানে দেখেন এখানে এই যে টেক্সট আছে, আমরা টেক্সটগুলোকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। যেমন এখানে ওয়ার্পিং আছে, ঠিক আছে? এই ওয়ার্পে গিয়ে আমরা তো যেটা বলতেছিলাম এইখানে এই কাজটা আমরা করছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করছি আমরা, তাই না? যে টেক্সটটাকে একটা শেপের সঙ্গে ওয়ার্ক করছি, শেপের সঙ্গে ওয়ার্ক করা বাদে একটা টেক্সটকে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ক করতে পারি। যেমন ইফেক্ট, ওয়ার্ক, আর্ক, প্রিভিউ। এইখানে দেখেন অনেকগুলো ওয়ার্কের অপশন আছে, শুধু আর্ক না, আর্ক বাদেও ফ্ল্যাগ, ওয়েভ, এই ধরনের অপশনগুলো আছে, যেমন ফ্ল্যাগ। এবং এইখান থেকে আমরা সেটাকে কিভাবে হবে কিভাবে না হবে সেই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করতে পারি। হরিজন্টাল অপশন চেঞ্জ করতে পারি, ভার্টিক্যাল অপশন চেঞ্জ করতে পারি, ব্লেন্ড এইভাবে ব্লেন্ড করতে পারি, কিংবা এইভাবে আমরা যদি ভার্টিক্যালি করতে চাই ভার্টিক্যালি ব্লেন্ড করা সম্ভব। সো এই জিনিসগুলো আমরা
এখান থেকে করতে পারি। এবং এটা কোথায় আছে? ওয়ার্পিং। এবং ওয়ার্পিং এর সঙ্গে সঙ্গে যদি এখন আমরা এটাকে এইভাবে ওয়ার্ক করছি, যদি আমরা আরেকটা ওয়ার্ক এখানে করতে চাই লাইক ওয়েব অ্যাপ্লাই নিউ ইফেক্ট, তখন ওই ওয়ার্কের উপরে যেটা আছে সেটার উপরে আবার নতুন করে ওয়ার্পিং হবে। ঠিক আছে? তো এটা এইভাবে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য কোনো শেপ নিলে সেটা বোঝা যেত যে একটা ওয়ার্কের উপরে একটা ইফেক্টের উপরে কিভাবে আরেকটি ইফেক্ট রেডি করা যায়। এইখানে দেখেন অ্যাপিয়ারেন্সের মধ্যে ওয়েব ফ্ল্যাগ, এখানে দুইটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়েছে। এখন যদি আমি দুইটা রাখতে না চাই, জাস্ট একটা ক্লোজ করে দিতে পারি। কিন্তু যদি মনে করেন যে ক্লোজ করে দিচ্ছি ওকে, কিন্তু আমরা এই ওয়েবটাকে একটু চেঞ্জ করতেই চাচ্ছি, তো সেক্ষেত্রে এই যে অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট ওয়েব ফ্ল্যাগের উপর ক্লিক করলে সে আগের বক্সটা চলে আসবে। দেন ইউ ক্যান চেঞ্জ ইট, যেরকম ভাবে চেঞ্জ করতে চাই প্রত্যেকটা চেঞ্জে আমরা করতে পারি। ঠিক আছে? করে ওকে করলে দেখেন এখানে কিন্তু এখন আর ডাবল আসতেছে না। কারণ কি? এখন আমরা অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা চেঞ্জ করে আসছি। সো আমরা যে ধরনের ইফেক্ট কিংবা অন্য কিছু ইউজ করি সেগুলো যদি অ্যাপিয়ারেন্সে গিয়ে চেঞ্জ করি, সেক্ষেত্রে জাস্ট যে কোনো কিছুকে আমরা সেইভাবে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? ইলাস্ট্রেটরে আরো কিছু কাজ আছে, একেবারে স্বল্প সময় সবগুলো দেখানো সম্ভব না। তো বেসিক যে জিনিসগুলো ছিল সেগুলো আমি এক নজরে আবার নতুন করে বললাম এগুলা। আশা করি এই জিনিসগুলো আপনারা যেগুলো আজকে বললাম, এগুলো জাস্ট আপনাদের পুরাতন যে কথাগুলো ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোকে জাস্ট মনে করার জন্য, যে কি কি জিনিস ছিল, কিভাবে কাজ করছিলেন, সেগুলোকে যদি আবার একটু মনে পড়ে যে হ্যাঁ এই কাজগুলো তো আমরা করছিলাম, তো সেই জন্য জাস্ট এটা বলা। আশা করি আপনারা আবার জিনিসগুলো দেখলে মনে পড়বে কিংবা আপনারা নিজেরা কাজ করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি আজকে একটু অন্য কিছু পড়াতে যাচ্ছিলাম, বাট নো, এটাই বেটার হয়েছে। তো নেক্সট ক্লাসে আমি আপনাদের যেটা নিয়ে কাজ করাতে যাচ্ছি সেটা হচ্ছে যে, আমি বলছিলাম যে একটা প্রজেক্ট আগামী 2টা ক্লাসের জন্য আমি কিছু প্রজেক্ট দিব। তো প্রজেক্টের সোর্স ফাইল এবং কিছু জিনিস কি প্রজেক্ট হবে সেটা ছোট একটা জিনিস, আমি খুব ছোট একটা প্রজেক্ট, বাট ডেফিনেটলি সেই প্রজেক্টটা আপনাদের সবাইকে করতে হবে। এখন আপনারা স্টুডেন্ট আছেন খুবই কম, কিন্তু 12-13 জন স্টুডেন্ট, কিন্তু আপনাদের সেই প্রজেক্টগুলো প্রত্যেকগুলো রেডি করতে হবে এবং রেডি করে সেগুলো জমা দিলে সেই প্রজেক্টগুলোর উপর আমি অ্যাসেসমেন্ট করব। ঠিক আছে? এবং সেই প্রজেক্টগুলোর অ্যাসেসমেন্ট বাদে নেক্সট ক্লাসে আমি আশা করতেছি যে কোনো একটা অনলাইন টুলস, এখানে আমার এখানে একটা অনলাইন টুলস আছে যেটা আমি রেগুলার কাজ করি, সেটা হচ্ছে ফিগমা। এই ফিগমা অনলাইন টুলসটা কীভাবে কাজ করে সেটা নিয়ে ছোট্ট একটা ব্রিফ একটা ক্লাসের মধ্যে যতদূর শেখানো সম্ভব আমি আপনাদের দেখাই দিব, আশা করতেছি। তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। নেক্সট ক্লাসেও যদি আপনাদের কোনো ইস্যু থাকে সেগুলো আপনারা বলতে পারেন, তবে নেক্সট ক্লাস আপনাদের বুধবার। তার আগে আশা করতেছি আজকের যদি নাইটে আমি আপনাদের প্রজেক্টটা দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে নেক্সট ক্লাসে আমি আপনাদের প্রজেক্টটা দেখতে পারবো এবং তখন সেই প্রজেক্ট নিয়ে আমরা ডিসকাস করতে পারবো এবং প্রজেক্টগুলো আপনারা কে কীভাবে করছেন সেটার উপর বেস করে আপনাদের প্রোগ্রেস প্লাস অন্যান্য কিছু সম্বন্ধে আলোচনা করা যাবে। ওকে, তাহলে আজকে আমার পক্ষ থেকে এই পর্যন্তই। ফারজানা আপু, আপনি টেক কেয়ার করেন, আমি ক্লোজ করতেছি। আচ্ছা ঠিক আছে দাদা, আপনারা সবাই ইয়ে দিয়েছেন অ্যাটেন্ডেন্স? আচ্ছা, একজন বলল যে লিংক। আচ্ছা আপু আমি অ্যাটেন্ডেন্স করেছি, আমি একটু পরে জয়েন করছিলাম, তো আপনি দিয়েছেন, আমি ফোন করেছি। না, আমি সেটা না, ওই আমরা কিন্তু 18 তারিখের ক্লাস কিন্তু 18 তারিখেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি একজন না দুজনকে দেখলাম তারা বলছে যে ক্লাস পাইনি, কিন্তু ক্লাসের লিংক কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে, একটু আপনারা চেক করবেন। তো আজকে তাহলে এখানে শেষ করছি, দাদারও যেহেতু শেষ। সবাই ভালো থাকবেন, আবার আবার কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আমি শেষ করছি তাহলে।